সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ক্লাস 11-এ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের ইংরেজি একটি পাঠ্য মাই লাস্ট ডাচেস, যার রচয়িতা রবার্ট ব্রাউনিং। এই কবিতাখানির বিষয়বস্তু সম্পর্কে আমি আলোচনা করব এবং এই কবিতাটির সরল অর্থ তোমাদের কাছে প্রকাশ করব। তোমরা এটাকে একটু শোনবার চেষ্টা করো। আশা করি তোমাদের পঠন পাঠনের জন্য অনেকটা সহায়তা হবে এবং তোমরা শুনে যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের কোনো কাজে আসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এছাড়াও অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য বা অন্য কোনো দিক থেকে তোমরা যদি আমার কাছ থেকে আলোচনা শুনতে চাও আমাকে সেইভাবে জানিও। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, তোমরা এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো। এছাড়া তোমরা কমেন্ট করেও আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য অপেক্ষায় থাকব। এখন আসি কবিতার বিষয়বস্তুতে। আমরা যে দি লাস্ট ডাচেস, আসলে এখানে ডিউক ডাচেস, ডিউক হচ্ছেন রাজা, অর্থাৎ আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রাজা বা এইসব পদগুলোকে আলাদা আলাদা নাম করে অনেক সময় চিহ্নিত করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদের ভিক্টোরিয়ান যুগে যে সমস্ত রাজারা ওই দেশে পাশ্চাত্য দেশে জীবন ধারণ করতেন বা যে সমস্ত রাজারা পদাধিকারী হতেন তাদেরকে ডিউক বলা হতো। তা আমরা এই কবিতার যে নামকরণটা দেখলাম তাতে করে দেখতে পেলাম যে ডাচেস অর্থাৎ রাজার যে পত্নী বা রাজার যে রমণী বা সেই রাজ্যের যে রানী তার কথা বলা হয়েছে। তাই এখানে আমরা দেখতে পাবো এই কবিতাটি কিন্তু 1842-এ প্রকাশ পেয়েছিল ড্রামাটিক লিরিক অধ্যায়ে। পরবর্তীকালে 1853-তে এই কবিতাটি প্রকাশ পায় ড্রামাটিক রোম্যান্সে। এই কবিতাটির মধ্যে একটা বিখ্যাত দিক রয়েছে যে আমরা জানি প্রত্যেকেই একটা সময় ইতালিতে রেনেসাঁস এসেছিল। সেই রেনেসাঁসের পরবর্তী সময়ে যখন আমাদের ভিক্টোরীয় যুগের আবির্ভাব, সেই ভিক্টোরীয় যুগে দেখা গেছে যে রেনেসাঁসের প্রভাবে নারী স্বাধীনতার যে বার্তা প্রকাশ পেয়েছিল, আর ভিক্টোরীয় যুগে সেই নারীর গলা চেপে সেই নারীকে কুক্ষিগত করে রাখবার একটা চেষ্টা পুরুষ সমাজের মধ্যে প্রকাশ পেল। কবি তার কবিতার মধ্যে তারই একটা প্রতিচ্ছবিকে দেখাবার চেষ্টা করেছেন। আমরা এখানে দেখতে পাবো একজন পুরুষ তার দাম্ভিকতা অনুযায়ী, তার পৌরুষত্বের গর্ব অনুযায়ী কিভাবে একজন নারীর উপরে তার আধিপত্যকে বিস্তার করে সেই বিষয়ের একটা পূর্ণচিত্র। তো আমরা এখন আসি, এই কবিতাটি প্রথমে নাম ছিল ইটালি, কারণ এই কবিতাটির সামনে যে তোমরা একটি নাম দেখতে পাচ্ছ, কবিতাটির সামনে তোমরা একটি নাম দেখতে পাচ্ছ ফেররারা। এই নামটি আসলে ইতালির একটি শহরের নাম। তো ইতালিতে যে রেনেসাঁস এসেছিল অর্থাৎ নবজাগরণের যে আবির্ভাব হয়, এই নবজাগরণের ফলে সার্বিকভাবে উন্নয়ন, প্রত্যেকের স্বাধীনতা এবং জীবনের নতুন পথ চলবার যে দিগদর্শনকে দেখানো হয়েছিল তা অন্য একটি যুগে এসে সম্পূর্ণভাবে আঘাত পেল। আমরা জানি মানুষের জীবনধারার এক একটি যুগে এক এক রকম বৈশিষ্ট্য, এক এক রকম বৈচিত্র্য থাকে। তোমরা এখানে বুঝে নাও যে রেনেসাঁস অর্থাৎ নবজাগরণের যুগে মানুষের জীবনের প্রেক্ষাপট অনেক উন্নত হয়েছিল, মানুষ অনেক সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছিল এবং প্রকৃতপক্ষে সার্বিক উন্নয়নের একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু দেখা গেল যে কোথাও কোথাও এর প্রেক্ষাপট আবার কিছুদিনের পরেই পাল্টে গেছে এবং তখন দেখা যাচ্ছে যে যে উদ্দেশ্য নিয়ে এই নবজাগরণ সম্ভব হয়েছিল বা সংগঠিত হয়েছিল সেই উদ্দেশ্যকে সেখানে ধাক্কা দেওয়া হয়েছে। সেরকমই একটা বিষয়বস্তু সম্পন্ন কবিতা আমরা এখানে দেখতে পেয়েছি। তো সেই কবিতাটির মধ্যে কি রয়েছে না, কবিতাটির মধ্যে রয়েছে একজন রাজা অর্থাৎ যিনি ডিউক, সেই ডিউক কিন্তু তার কাছে আসা এক বার্তাবাহককে তার নিজের স্ত্রীর যে ছবিখানি দেওয়ালে টাঙানো রয়েছে সেইটিকে তিনি দেখিয়েছেন। এই কবিতাটিতে প্রকাশ পেয়েছে একটি যুগের সৌন্দর্য গুণসম্পন্নতা, কিভাবে অন্য একটি নব আবির্ভূত ব্যবস্থাপনা সম্পূর্ণ ধ্বংস করতে সক্রিয় হয় তারই প্রতিচিত্র। স্ত্রী কেবল স্বামী শাসিত একটি জীব এবং সে নিয়ন্ত্রিত,
কেবল সে একটি পুরুষের হাতেই বাঁধা থাকবে। এইটির বহিঃপ্রকাশ যেন করা হয়েছে কবিতাটিতে। এতে রয়েছে একদিকে রেনেসাঁসের চেতনার পাশাপাশি ভিক্টোরীয় নৈতিকতার গভীরে তলিয়ে যাওয়া। আমরা দেখতে পেয়েছি ডিউক একজন অজানা শ্রোতাকে বা নীরব শ্রোতাকে সম্বোধন করে সে তার দেওয়ালে টাঙানো তার স্ত্রীর বা শেষ ডাচেসের ছবিটি দেখান বার্তাবাহককে। অর্থাৎ একজন বার্তাবাহক তার কাছে এসে হাজির হয়েছে। সেই বার্তাবাহক ছিল কাউন্টের কন্যার সাথে তার বিবাহে যোগাযোগ করতে এসেছে। অর্থাৎ বার্তাবাহক ছিল কাউন্টের কন্যার সাথে পুনরায় এই ডিউকের বিবাহের যোগাযোগ করতে এসেছে। তখন ডিউক তাকে সেইটি দেখিয়েছে। কি দেখিয়েছে? ছবি আঁকা, একটি নারীর ছবি, যে ছবিটি এঁকেছিল ফ্রা প্যান্ডলফ। ডিউক কিভাবে এই রমণীর মিষ্টি হাসি এবং গালে স্পট অফ জয়, রক্তিম আভা প্রকাশ পায় ডিউক চায় ডাচেসের এই অভিব্যক্তি কেবল নিজের আনন্দের জন্যই থাকুক। একজন রমণীর হাসি, একজন রমণীর মুখ সৌন্দর্য তখনই প্রকাশ পাবে, তখনই সেটা উচ্ছ্বসিত হয়ে উঠবে যখন কিনা তার পাশে ডিউক থাকবে। অথচ ডিউকের অনুপস্থিতিতে অন্য পুরুষের কাছে বা অন্য পুরুষের সামনে কেন এমন আকার আকৃতি, কেন এমন ভাবনা চিন্তা বা কেন এমন প্রকাশভঙ্গিমা উঠে এলো, সেইটা সম্পর্কে ডিউকের খুব সন্দেহ রয়েছে এবং ডিউক সেইটিকে মানতে চাইছেন না। তার মনে হয়েছে যে সেই জন্য তার স্ত্রী বা ওই লাস্ট ডাচেস মোটেই সে পরিশুদ্ধ নয়, তাই তাকে আর রাখা সম্ভব নয়, তাকে বিনাশ করাই অত্যন্ত প্রয়োজনের বলে তার মনে হয়েছে। আমরা পরবর্তী সময়ে শুনেছি সেই ডিউক নাকি তাকে জীবনের শেষ হাসি হাসিয়ে দিয়েছিল, অর্থাৎ তার পক্ষে আর কোনোদিন হাসি ফোটানো সম্ভব নয়, অর্থাৎ সে মারা গেছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। তাহলে আমরা দেখলাম ডিউকের এখানে যে পুরুষতান্ত্রিক শাসন, পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা, তার প্রতিফলন এখানে ঘটেছে। ফলে আমাদের ওই ডাচেস মারা গেছে, ডাচেসকে চিরকালের জন্য তার হাসিকে থামিয়ে দেওয়া হয়েছে। এবারে আমাদের অথচ চিত্রকরের চিত্রে সেই সম্পদ স্থান পেয়েছে বলে পুরুষতান্ত্রিক ক্ষমতা ব্যবহার করে ডিউক তার হাসি চিরতরে স্তব্ধ করে দেয়। একই সঙ্গে ডিউক তার পরবর্তী বিয়ের প্রসঙ্গে আসে এবং তিনি কাউন্টের সুন্দরী কন্যাকে বিবাহ করতে চান। তার জন্য তিনি কোনো পণের প্রত্যাশা করেন না, মোটা অঙ্কের পণ চান না, কিন্তু নিচে নামার সময় ডিউক বার্তাবাহককে সে একটি মূর্তি দেখিয়েছিল, যেটি ছিল নেপচুনের মূর্তি। সেই নেপচুন একটি সিন্ধু ঘটককে গ্রাস করেছে, সেই নেপচুন একটি সিন্ধু ঘটককে গ্রাস করেছে এবং এই যে মূর্তিটা, এই মূর্তিটা ক্লজ অফ ইন্সব্রুক তার জন্য বিশেষভাবে তৈরি করে দিয়েছিলেন। এটি একটি ব্রোঞ্জের মূর্তি। তারপরে স্বীকার করেন যে তার আদেশে শেষ ডাচেসের সমস্ত হাসি চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে। আসলে সিন্ধু ঘটককে বশ করা নেপচুনের মূর্তিটি ডিউকের ক্ষমতা এবং অধিকার, অহংকার এবং নিন্দনীয় নান্দনিক বোধকে কবিতায় একদিকে প্রশংসা এবং দোষারোপ, আকর্ষণ এবং বিকর্ষণ, পরিমার্জন এবং কপটতার বিপরীত মুখী ধারায় দোদুল্যমান। আমরা এই সমগ্র কবিতাটির মধ্যে দেখতে পাবো যে ডিউকের অত্যাচারের সীমানা কোন সুদূর পর্যন্ত আগিয়ে গেছে। ডিউক নৃশংস মানুষের মতো, ডিউক প্রাণহীন মানুষের মতো তার নিজের ব্যভিচারকে, তার নিজের দুরাচারকে সে স্পষ্ট করতে চেয়েছে। সুতরাং তার মধ্যে আমরা দেখতে পেয়েছি হিংস্রতার একটা প্রতিচ্ছবি, যেটা যুগে অনুযায়ী, কাল অনুযায়ী মানুষের মধ্যে অনেক সময় প্রভাব বিস্তার করতে পারে। আবার যুগকাল যদি প্রতিষ্ঠিত হয়, যুগকাল যদি পরিশুদ্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক খারাপ মানুষ, মন্দ মানুষও ভালো মানুষের স্তরে পৌঁছতে পারে। এখানে যে যুগ পরিবর্তনের ফলবশত মানুষের জীবনের পরিবর্তনের ধারা, সেইটাকেই প্রকাশ করা হয়েছে কবিতায় বলা যেতে পারে। এই কবিতাখানির আমি কয়েকটি পংক্তি পড়ে তোমাদের কাছে সেই পংক্তির অর্থ প্রকাশ করার চেষ্টা করব।
তোমরা একটু শোনো। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দি ওয়াল। তাহলে এটা আমার শেষ ডাচেসের ছবি, এটাকে আঁকা রয়েছে দেওয়ালের উপরে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখে যেন মনে হচ্ছে সে এখনো বেঁচে রয়েছে। আই কল দ্যাট পাইস এ ওন্ডার নাও, আমি এখনো এটাকে দেখে বিস্মিত হই। ফ্রা প্যান্ডলফস হ্যান্ড ওয়ার্কড বুজিলি এ ডে, ফ্রা প্যান্ডলফ একদিনের মধ্যে আমাকে এইটা এঁকে দিয়েছিল। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং সেখানে সে দাঁড়িয়ে রয়েছে। ওয়ার্কড বিজিলি দেয়ার সি স্ট্যান্ডস, এখনও সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, তুমি কি দেখতে পারো, উঠতে পারো, এটাকে দেখতে পারো, তুমি বসে পড়ো এবং এইটাকে দেখবার চেষ্টা করো। আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন ফর নেভার রিড স্ট্রেঞ্জার লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টিন্যান্স। তাহলে তার মুখের অভিব্যক্তি এখানে আমাদের চিত্রকর প্রকাশ করতে পেরেছেন, সেই নারীর মুখের অভিব্যক্তি, এবং সেটা যে আঁকা রয়েছে তা প্রকাশ পেয়েছে। আসলে এই নারীর গলায় লাল দাগ কিংবা গালে বা চিকেতে লালের আভা এসে পৌঁছনো, তার মিষ্টি হাসি, এইগুলো তো আমাদের যে ফ্রা প্যান্ডল ছবিটাকে তার তৈরি করেছে, নিশ্চয়ই তার কাছে তিনি প্রকাশ করেছিলেন, নালে তিনি এগুলো পেলেন কোথায়? কিন্তু রাজা বা ডিউকের ইচ্ছা কেবলমাত্র এগুলো আমারই সম্পদ, আমারই উপহার, আমারই এগুলো পাওয়ার কথা, অন্য মানুষ পাবে কেন, কীভাবেই বা পেল, কেনই বা সে পেতে দিল। সুতরাং একে আর বাঁচিয়ে রাখা যাবে না, সুতরাং একে পরলোকের দ্বারে পৌঁছে দিতে হবে। সেই মনোবাসনা, সেই ইচ্ছা প্রবণতাতেই আমাদের ডিউক স্বীকার করেছে তার বার্তাবাহকের কাছে যে আমি নিজে হাতেই তাকে চিরতরের জন্য বিদায় জানিয়েছি। তো কবিতার বিষয়বস্তু এইরকম ছিল। এই বিষয়বস্তুর ওপরে নানান প্রশ্ন আসতে পারে, তবে আমি একটা কথাই বলবো, শুধু এখান থেকে যদি তোমরা বড় প্রশ্ন একখানা উত্তর রেডি করে রাখো, তাহলে যে কোনো প্রশ্ন পড়ুক না কেন তোমরা সেই একখানা উত্তর থেকে লিখতে পারবে। কারণ কবিতাটার ভাষা, কবিতাটার ভাব একই দিকে প্রতিফলিত হচ্ছে। কী দিকে না, কবিতাটিতে এই কথা বলা হচ্ছে যে আমাদের যে ডিউক, তিনি ছিলেন দাম্ভিক, তিনি ছিলেন অত্যাচারী, তিনি ছিলেন বিপরীতপন্থী এবং মানুষের প্রতি তার সহৃদয়তা প্রকাশ পায়নি, তাই নিজের স্ত্রীকেও সন্দেহবশত তিনি শেষ হত্যা করতে বাধ্য হয়েছেন বা হত্যা করেছেন। এই থেকে আমরা ডিউকের চরিত্রের একটা বিঘ্নিত দিককে দেখতে পেলাম। সুতরাং কবিতাটি যে মাই লাস্ট ডাচেস নাম দিয়ে দেওয়া হয়েছে, লাস্ট ডাচেসকে কিভাবে মেরে ফেলা হয়েছিল তার কাহিনী যেভাবে বিবৃত হয়েছে, সুতরাং সেদিক থেকে নামকরণটিও সার্থক হয়েছে। তবে কবিতাখানির মধ্যে যে একটা সমাজ বৈপরীত্যের দিকভঙ্গিমা রয়েছে সেটা আমরা অস্বীকার করব না, এই বলে আমরা উত্তরটাকে এখানে প্রকাশ করতে পারি। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। এই ভিডিও দেখে যদি কারোর মনে হয় কোনো উত্তরের প্রয়োজন বা কোনো জায়গাটার একটু ভালো করে ব্যাখ্যা করে দিলে ভালো হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে, খুব শীঘ্রই যেটা আসছে সেই ভিডিওতে তোমাদের এই বিষয়বস্তু কিছুটা হলেও আলোচনা করে দেওয়ার। এই বলে ভিডিও শেষ করলাম।